হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দি স্টাডিফ্লেক্স পডকাস্ট। আমি ফারহানা আছি সাথে, স্টাডিফ্লেক্সের সিনিয়র কাউন্সিলর, এবং আমার সাথে আছেন তাসিম মিয়া। So, my name is Mohammad Tahsin Jawad. আমি কারেন্টলি লিপজিবিতে আছি। আমি লিপজিবিতে অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে জব করতেছি এবং আমার মেইন রোলটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টদেরকে স্টাডি অ্যাব্রড ফর নিউজিল্যান্ডের জন্য হেল্প করা। সো টুডেস পডকাস্ট সেশন ইজ রিগার্ডিং দ্যাট, এবং আমি চাচ্ছি আপনাদেরকে যত আপনাদের কোয়ারিজ থেকে থাকে, আপনাদের কাছেও আপনাদের আছে অনেক কোয়ারিজ। সো আজকে আমরা সেটা নিয়েই আপনাদের সাথে ডিসকাশন করবো। ডেফিনেটলি। ওকে ভাই, কিছু কোশ্চেন আছে যেগুলো বেসিক স্টুডেন্টের কাছ থেকে আমরা পেয়ে থাকি। সো আমি সেইগুলো ওয়ান বাই ওয়ান আজকে পডকাস্টে ডিসকাস করবো। সেটা হচ্ছে নিউজিল্যান্ডে আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েটের ক্ষেত্রে কোন জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্কোরের ক্ষেত্রে, যে আমি অ্যাডমিশনের জন্য অ্যাটলিস্ট আমাকে এলিজিবল হতে হবে, তো সেই ক্ষেত্রে আমার রেজাল্ট কত থাকতে হবে? ওকে, সো ওভারঅল নিউজিল্যান্ডে যে রুলস, দ্যাট ইজ আপনাকে মিনিমাম 60% মার্কস থাকতে হয়। সো মাস্টার্সের ক্ষেত্রে অবভিয়াসলি ব্যাচেলার স্টুডেন্টদের ডিপেন্ড করে কেস টু কেস বেসিস, যেহেতু এক একটা ইউনিভার্সিটির এক এক রকম সিজিপিএ সিস্টেম হয়ে থাকে। তো ওই সিজিপিএ স্কেল অনুযায়ী আপনাকে দেখতে হবে ইফ ইউ হ্যাভ 60% মার্কস অর মোর। সো 60% মার্ক ইজ দ্য বেসিক এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট, বাট লেটস সে কার যদি 60% মার্কস না থেকে থাকে, লেটস সে তার 50 to 55% মার্কস আছে, প্লাস তার 4 to 5 ইয়ার্সের ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে বা মোর দেন দ্যাট, দেন অনেক সময় ইউনিভার্সিটি তখন তার এন্ট্রি রিকোয়ারমেন্ট হিসেবে সিজিপিএ ফ্যাক্টরটা ওয়েভ করে দেয়। সো যদি আপনার প্র্যাকটিক্যাল একটা এক্সপিরিয়েন্স থাকে, দ্যাট উড বি অ্যান অ্যাডেড ভ্যালু। সো দিস ইজ ফর মাস্টার্স। এবার যদি বলি ফর ব্যাচেলার্সের ক্ষেত্রে নর্মালি নিউজিল্যান্ডে 60% মার্কস তারা অ্যাকসেপ্ট করে থাকে, বাট যেহেতু বাংলাদেশের সিজিপিএতে 60% মার্কস জিপিএ সিস্টেমে অনলি 3.5 এসে থাকে, সো কিছু কিছু ইউনিভার্সিটি আর ইনস্টিটিউশনস তারা তাদের নিজস্ব রুলস সেট করেছে, এবং এটার মধ্যে আছে যেমন আপনার ইউনিটেক, এটার মধ্যে আপনার আছে এইউটি, এটার মধ্যে আপনার আছে অকল্যান্ড ইউনিভার্সিটি অফ অকল্যান্ড। সো তারা যেটা চায় আপনাদের কাছে মিনিমাম 4 অথবা 4.20 অ্যাবভ জিপিএটা চেয়ে থাকে। ওকে, এরপর হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটাতে থাকে, যে আমি কত স্কোর করলে আমি এলিজিবল হব ফর ব্যাচেলর এন্ড মাস্টার্স। তো সেক্ষেত্রে ইংলিশ প্রফিসিয়েন্সি কোনটা কতটুকু থাকতে হবে? দ্যাট মিনস আইএলটিএস, পিটি, টফেল। সো নিউজিল্যান্ডের ব্যাপারটা কি, এখানে হচ্ছে আপনার ওয়াইড রেঞ্জ অফ ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট অ্যাকসেপ্ট করে থাকে তারা। সো মেইনলি বাংলাদেশ থেকে সবাই দুইটার উপরেই ফোকাস করে, একটা হচ্ছে আইএলটিএস, একটা হচ্ছে পিটি, ফরেনলি প্যাসিফিক রিজিয়নস বা প্যাসিফিক কান্ট্রিজ। সো এটার মধ্যে আমি যদি আইএলটিএস এর স্কোরের কথা বলি, আইএলটিএস এর স্কোর ফর ব্যাচেলর আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে 6, নো ব্যান লেস দেন 5.5। মাস্টার্সের ক্ষেত্রে আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে 6.5, নো ব্যান লেস দেন 6। সো দিস ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট ফর ব্যাচেলর অ্যান্ড মাস্টার্স ইন কেস অফ আইএলটিএস। এবার যদি আমি পিটির ক্ষেত্রে বলি, পিটির ক্ষেত্রে আপনার ব্যাচেলর রিকোয়ারমেন্ট হচ্ছে 50, নো ব্যান লেস দেন 42। দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট ফর পিটি ফর ব্যাচেলার্স। আর যদি আমি মাস্টার্সের কথা বলে থাকি, দ্যাট উড বি ওভারঅল 58, নো ব্যান লেস দেন 50। সো দিস ইজ দ্য বেসিক রিকোয়ারমেন্ট, বাট আপনাকে একটা জিনিস জেনে রাখতে হবে, কিছু কিছু কোর্সেস আছে যেগুলা লেটস সে একটু স্পেশালাইজ কোর্স হয়ে থাকে, যেমন আপনার টিচিং প্রফেশনের কোর্স হয়ে থাকতে পারে, যেমন আপনার সোশ্যাল কেয়ারের কোর্সেস হয়ে থাকতে পারে, সোশ্যাল প্র্যাকটিসের কোর্সেস হয়ে থাকতে পারে, এডুকেশন রিলেটেড কোর্সেস থাকতে পারে। সেগুলোতে দেখা যাবে আপনার স্কোরের রিকোয়ারমেন্ট আর একটু হায়ার হয়ে থাকে। সো দেখা যায় তখন আপনার আইএলটিএস স্কোর যদি বলি 7, নো ব্যান লেস দেন 7, অথবা পিটি স্কোর বলে দেখা যাবে 65, নো ব্যান লেস দেন 65, এরকম আকারে রেঞ্জিং এর মধ্যে হয়ে থাকে। ওকে, আচ্ছা, আমরা যেমন কিছু কিছু স্টুডেন্ট পাই যারা হচ্ছে মোস্টলি M1 এ ইন্টারেস্টেড, যে M1 এ প্রসিড করা যাবে কিনা, পাশাপাশি হচ্ছে টোফেলের হোম এডিশন এবং হচ্ছে ডুওলিঙ্গো। সো এগুলা দিয়ে অ্যাপ্লিকেশন করা যাবে কিনা, আর অ্যাপ্লিকেশন করা গেলে ভিসা রেশিওটা কি, ভিসা কতটুকু ডিপেন্ড করে? সো নিউজিল্যান্ডের রুলস অনুযায়ী তারা আপনাকে ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে, তারা টোফেলও অ্যাকসেপ্ট করে, তারা এমওআইও অ্যাকসেপ্ট করে, বাট দিস ইজ এটা সেগমেন্ট টু সেগমেন্ট ওয়াইজ ডিফারেন্সিয়েট করে। লেটস সে যদি আমি ডুওলিঙ্গোতে স্টার্ট করি, ডুওলিঙ্গোতে অনলি 4 to 5 ইউনিভার্সিটিজ অফ নিউজিল্যান্ড অ্যাকসেপ্টস ডুওলিঙ্গো। কোনো ইনস্টিটিউশন ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে না, আর বাকি যেগুলো ইউনিভার্সিটি আছে তারাও ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করে না। সো ডুওলিঙ্গো অ্যাকসেপ্ট করার মধ্যে আপনার আছে ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ ওয়েলিংটন, ইউনিভার্সিটি অফ ক্যান্টারবারি, ইন সাম কেসেস ইউনিভার্সিটি অফ ওয়াইকাটো, তারপরে হচ্ছে আপনার অকল্যান্ড ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তারা ডুওলিঙ্গোটা অ্যাকসেপ্ট করে থাকে। এছাড়া ইনস্টিটিউশনের ক্ষেত্রে তারা কেউ ডুওলিঙ্গোটা অ্যাকসেপ্ট করতেছে না। এবার সেকেন্ড পয়েন্ট যেটা আপনার ছিল, দ্যাট ইজ টোফেল আইবিটি হোম এডিশনটা। সো নিউজিল্যান্ড ইমিগ্রেশন রুলস অনুযায়ী টোফেল আইবিটি হোম এডিশন দিয়ে কেউ কিন্তু ভিসা অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, আপনাকে যদি ভিসা অ্যাপ্লাই করতে হয়, আপনাদের কিন্তু আইদার কোনো একটা ইংলিশ অফিসে স্কোর থাকা লাগবে, দ্যাট ইজ যেটা ইন পার্সন সেন্টার বেসড। আচ্ছা, হোম এডিশনটা অ্যাকসেপ্টেড না, সেন্টার বেসড হলে বেটার। সেন্টার বেসড হলে অ্যাকসেপ্ট কেস। আর যেগুলো যারা অ্যাকসেপ্ট করতেছে ইউনিভার্সিটিগুলো, তারা আবার নিচ্ছে টোফেল আইবিটি সেন্টার বেসড স্কোরটা। তো ওই স্কোরটা যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি এনি জায়গায়
আপনার টোফেল দিয়ে আপনি প্রসিড করতে পারতেছেন। আচ্ছা, এমও এর ক্ষেত্রে? এমওআই এর ক্ষেত্রে ম্যাক্সিমাম নিউজিল্যান্ড 2 বছরের গ্যাপ আপনাকে অ্যালাউ করে এমওআই দিয়ে। যদি আপনি বাংলাদেশ কোনো ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাই করেছেন এবং এইটা আপনার বাংলাদেশ থেকে টপ 5 পাবলিক এবং টপ 5 প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে হতে হবে বলে বেটার হয়। বিকজ আপনি এটা ছাড়া অন্য ইউনিভার্সিটিগুলোতে যেগুলো প্রাইভেটের মধ্যে একটু মনে করেন লো র্যাঙ্কের মধ্যে বা র্যাঙ্কিং আসে না, সেগুলোর এমওআই নিউজিল্যান্ড অ্যাকসেপ্ট করবে না। আর ম্যাক্সিমাম গ্যাপ থেকে যেটা বললাম 2 বছরের জন্য আপনাকে অ্যালাউ করবে। বাট আপনি যদি কোনো ফরেন ডিগ্রি থেকে থাকে এবং এই ডিগ্রিটা লাস্ট 5 ইয়ার্সের মধ্যে হয়ে থাকে, দেন আপনার এমওআই যে কোনো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করতে রাজি আছে। এটাতে ভিসার কোনো প্রবলেম হবে? ভিসার কোনো প্রবলেম হবে না। আরেকটা জিনিস হচ্ছে যে যারা গ্যাপ, মানে হচ্ছে যে আমরা তো মাস্টার্সের ক্ষেত্রে অনেকে গ্যাপ দিয়ে হচ্ছে মাস্টার্সটা করতে পারে, যে ব্যাচেলার পরে গ্যাপ দিয়ে মাস্টার্সটা করছি, বাট আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে নিউজিল্যান্ড কত বছরের গ্যাপটা অ্যাকসেপ্ট করবে আফটার এইচএসসি? সো গ্যাপের বিষয়টা একটু টেকনিক্যাল, বিকজ নিউজিল্যান্ডের গ্যাপটা ইউনিভার্সিটি অনুযায়ী দে হ্যাভ নো ইস্যুজ উইথ ইয়োর গ্যাপ। এইচএসসির পরে আপনি যদি 5 ইয়ার্সেরও গ্যাপ থেকে থাকে, ইউনিভার্সিটির কোনো ইস্যু করবে না এটা নিয়ে। বাট ইমিগ্রেশন ইজ ভেরি কনসার্নড অ্যাবাউট দিস। যেহেতু আপনি একটা লেটস সে 5 ইয়ার্সের একটা গ্যাপ দিয়েছেন, আপনি কি এখন আবার নতুন করে ব্যাচেলর শুরু করতে পারবেন নাকি? আপনার ইন্টেনশনটা ক্লিয়ার আছে নাকি? সো এইগুলোর উপরে তারা খুব ফোকাস দেয়। সো তখন আপনাকে 5 ইয়ার্সের যে গ্যাপটা আপনি দেখাইছেন, যেটা আপনার ক্রিয়েট হয়েছে, এটা যদি আপনার প্রপার এক্সপ্লেনেশন উইথ এভিডেন্স, উইথ ডকুমেন্টেশন এভিডেন্স যদি আপনার থেকে থাকে, দেন নো ওয়ারিজ অ্যাবাউট ইউর গ্যাপ। আর মাস্টার্সের ক্ষেত্রে যদি বলি, গ্যাপ নিয়ে নিউজিল্যান্ডে মাস্টার্সের ক্ষেত্রে কোনো ইস্যুই হয় না, বিকজ নিউজিল্যান্ড আপ টু 53 ইয়ার্স পর্যন্ত আপনাকে স্টাডির জন্য অ্যালাউ করে, আর 55 ইয়ার্স পর্যন্ত আপনাকে পিআর এর জন্য অ্যালাউ করে। সো একটা স্টুডেন্ট দেখা যায় তার এডুকেশনের পরে তার 20 ইয়ার্সের গ্যাপ হয়েছে, তার লেজিট ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, হি উইল অলসো বি এলিজিবল টু স্টাডি আ মাস্টার্স ইন নিউজিল্যান্ড and get the PR after completing his education. দ্যাটস ফাইন। এবার আসলে মানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ইনস্টিটিউট আর ইউনিভার্সিটির মধ্যে তফাৎটা যেটা নিউজিল্যান্ডে, এটা আমি একটু ডিসকাস করতে যাচ্ছি এই কারণে, কারণ যেটা সবাই মনে করে ইনস্টিটিউটটা কেমন হবে ইনস্টিটিউট ইউনিভার্সিটির তুলনায়। তো এখানে টিউশন ফি, পিএসডাব্লিউ এবং পিয়ার ফ্যাসিলিটি, পাশাপাশি হচ্ছে ভিসা রেশিও, এটা কি ডিপেন্ড করছে এরকম কিছু যে ইনস্টিটিউট করলে ভালো হবে বা ইউনিভার্সিটিতে করলে ভালো হবে? ডিফারেন্সটা কোন জায়গায়? আচ্ছা, সো আপনি যে পয়েন্টসগুলা ধরলেন যে পিএসডাব্লিউ, পিআর, ভিসা রেশিও, সো এই তিনটা জিনিস এখানে ডিপেন্ড করে না। মানে আপনার কোনো কিছুই, আপনি ইউনিভার্সিটিতে যাচ্ছেন না ইনস্টিটিউশনে যাচ্ছেন, দ্যাট ডাজন্ট ডিপেন্ড অন দ্যাট। এখানে যেটা মেইন ডিফারেন্স, ইউনিভার্সিটি আপনাকে রিসার্চ বেস পড়ালেখা করাবে, দ্যাট ইজ থিসিস পেপার, রিসার্চ পেপার, পাবলিকেশন, এগুলোর দিক থেকে তারা বেশি ফোকাস। এবং এইটার জন্যই কিন্তু একটা ইউনিভার্সিটি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং অথবা টাইমস আর হায়ার র্যাঙ্কিং এগুলোর মধ্যে কিন্তু তখনই আসে যখন তাদের রিসার্চ পাবলিকেশনস হয়ে থাকে। তো ইউনিভার্সিটির ফোকাস এটাই, তারা আপনি ওখানে যে স্টুডেন্টগুলো পড়তেছে তাদেরকে দিয়ে পাবলিকেশন করাবে, পেপার বানাবে, জার্নাল করাবে, তাতে যাতে তাদেরও র্যাঙ্কিংটা আরও ইমপ্রুভ হয়। তো এটা হচ্ছে ইউনিভার্সিটি। আর ইনস্টিটিউশনের ফোকাস হচ্ছে নিউজিল্যান্ডের যে স্কিল শর্টেজটা দেখা যায় অনেক বেশি, স্কিলড পিপলের যে শর্টেজটা, ইনস্টিটিউশনের সেগমেন্টের মোটো একদম সিম্পল, তারা আপনাকে পড়াবেই পুরো প্র্যাকটিক্যাল বেসড, এবং এই প্র্যাকটিক্যাল বেসডের উপরে পড়ালেখা করে আপনি যেটা লাভ হবে, আপনি পড়ালেখা শেষ করার সাথে সাথে একটা ইউনিভার্সিটির যে গ্র্যাজুয়েট, ওর থেকে আপনার স্কিলটা কিন্তু বেশি থাকবে, প্র্যাকটিক্যাল স্কিল নলেজ, বিকজ আপনি কিন্তু প্র্যাকটিক্যাল স্কিলের জন্য আপনি অলরেডি বিভিন্ন টাইপের ইন্টার্নশিপ, প্লেসমেন্ট অপশন আপনি কিন্তু অলরেডি ইনস্টিটিউশন থেকে পাচ্ছেন। এটা করার কারণে পরে আপনি জব মার্কেটে এন্ট্রি করার জন্য ইট উইল বি ভেরি ইজি ফ্রম ইনস্টিটিউশনস পার্সপেক্টিভ। দ্যাটস ফাইন। ওকে, এবার হচ্ছে যে জিনিসগুলো আমরা সবসময় ফেস করি যে আসলে ওখানে পার্ট টাইম জবের সুযোগটা কেমন থাকবে, এটা হচ্ছে যে ফর বোথ ব্যাচেলর এন্ড মাস্টার্স, এর পাশাপাশি পিএসডাব্লিউ কত বছরে পাওয়া যাবে, মানে বোথ সাইডে যদি আমি বলি যে আন্ডার গ্র্যাজুয়েটে গেলে কতটুকু পাবো আর হচ্ছে যে পোস্ট গ্র্যাজুয়েটে গেলে। ওকে, সো নাম্বার 1 লেটস কাম টু পার্ট টাইম জব। সো পার্ট টাইম জবটা নিউজিল্যান্ডের ব্যাপারে একটা জিনিস খুবই স্ট্রেট ফরওয়ার্ড রাখতে আমরা পছন্দ করি, দ্যাট ইজ নিউজিল্যান্ডে কিন্তু বাংলাদেশি কমিউনিটিটা অত বড় না, ইটস আ ভেরি নিউ কমিউনিটি, ইটস আ গ্রোয়িং কমিউনিটি। সো নিউজিল্যান্ডে যদি আপনি একটা স্টুডেন্ট আপনি যেতে চান, আপনার মাথায় এটা রাখতে হবে, ওখানে কিন্তু আপনাকে ইংলিশে কমিউনিকেশন বেসিকভাবে ভালো হতে হবে। আপনি যদি বেসিক ইংলিশ কমিউনিকেশন ভালো না হয়, তাহলে কিন্তু আপনি নিউজিল্যান্ডে দেখা যাবে জব পেতে আপনার একটু টাফ হইতেই পারে। বাট আপনার যদি বেসিক কমিউনিকেশন, আপনি বেসিক্যালি ইংলিশে যতটুকু বোঝার দরকার এবং কমিউনিকেট করার দরকার, এটা যদি আপনি পারেন, দেন নিউজিল্যান্ডে জব পাওয়া ইজ নট ভেরি ডিফিকাল্ট থিং। এটা যে কোনো সিটিতেও জব পাওয়া পসিবল, বাট আমরা সাজেস্ট করে থাকি একটু প্রমিনেন্ট সিটির দিকে যান,
বিকজ প্রমিনেন্ট সিটির দিকে যেহেতু লোক সংখ্যা বেশি, ওখানে পার্ট টাইম অপরচুনিটিও বেশি, যেহেতু ওখানে পার্ট টাইম জবেরও অনেক ইয়ার আছে। কতটুকু টাইম এটা মানে উইকলি? সো উইকলি যদি আমি বলে থাকি, নিউজিল্যান্ড ইয়া অনুযায়ী 25 আওয়ার্স পার উইক একটা স্টুডেন্ট জব করতে পারে। ওকে, এবং আপনার যদি মিনিমাম ওয়েজেসটা আমি বলে দিই, দ্যাট ইজ $23.50 নিউজিল্যান্ড ডলার পার আওয়ার। দ্যাটস দ্যাট ইজ দ্য মিনিমাম ওয়েজেস। এখন মিনিমাম ওয়েজেস তো সবাই কাজ করে না, দেখা যাবে আপনি যদি উইকেন্ডে গিয়ে জব করেন তখন আপনি অনেক হাই পেইড জব পাবেন। আপনি যদি একটু স্কিল বেসড জব করেন, লেটস সে সিকিউরিটি বেসড জব করতেছেন, বা একটা মনে করেন একটা রেস্টুরেন্টে একটা ভালো কোর্সে জব করতেছেন, তখন আপনার পেমেন্ট আরো হাই হবে। মিনিমাম ওয়েজেস ইজ 23.5, বাট এভারেজে দেখা যায় সবাই 27, 28 ডিল করতেই পারে। এক্স্যাক্টলি। পিএসডব্লিউ এর ক্ষেত্রে কি ডিফারেন্স আছে মাস্টার্স এর ক্ষেত্রে? সো পিএসডব্লিউ এর ক্ষেত্রে পিএসডব্লিউ এর ক্ষেত্রে ওভারঅল নিউজিল্যান্ডে রুলস একটাই, আপনি ব্যাচেলর করেন বা মাস্টার্স করেন, ইনস্টিটিউশন থেকে করেন বা ইউনিভার্সিটি থেকে করেন, আপনি 3 ইয়ার্সের পিএসডব্লিউ পাবেন। এটা কনফার্ম? এটা কনফার্ম, এটা গ্যারান্টিড। এখানে আপনাকে কেউ কোনো রুলসে আটকাইতে পারবে না, বিকজ নিউজিল্যান্ড যে কোনো ইনস্টিটিউশন হোক, এটা সে গভর্নমেন্ট থেকে পারমিশন নিছে এবং গভর্নমেন্টের সাথে তার চুক্তিটা এরকম যে আমার স্টুডেন্ট এখান থেকে পড়ালেখা শেষ করার পরে, সেটা লেভেল 7 হোক, দ্যাট ইজ ব্যাচেলর, অথবা লেভেল 9 হোক, দ্যাট ইজ মাস্টার্স, সে 3 বছরে নিউজিল্যান্ড গভর্নমেন্ট তাকে একটা পিএসডব্লিউ পিরিয়ড দিবে। এই পিএসডব্লিউ পিরিয়ডের মধ্যে সে তার ফুল টাইম জবটা করতে পারবে এবং নেটওয়ার্কিং তৈরি করতে পারবে ওই টাইমের মধ্যে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে যারা গ্র্যাজুয়েট মানে আন্ডার গ্র্যাজুয়েট যারা যাচ্ছে তাদের কনসার্ন থাকে যে আমি কতটুকু স্কলারশিপ পাবো, বোথ ফর মাস্টার্স অ্যাজ ওয়েল। সো এই স্কলারশিপের ব্যাপারটা কতটুকু মানে কিসের উপর ডিপেন্ড করে পাওয়া যাবে, কতটুকু পর্যন্ত তারা অ্যাভেল করতে পারবে? ওকে, সো স্কলারশিপ অ্যাকচুয়ালি সব ইনস্টিটিউশন আপনাকে মেইনলি দিয়ে থাকে না, কিছু কিছু ইনস্টিটিউশন দিয়ে থাকে। আর ইউনিভার্সিটির মতো অলমোস্ট সব ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ অপরচুনিটি দিতেছে। এখন টোটাল নিউজিল্যান্ডে ইউনিভার্সিটি আছে 8টা। এই 8টার মধ্যে অনলি 2টা ইউনিভার্সিটি আপনাকে গ্যারান্টিড একটা স্কলারশিপ দেয়। বাকি 6টা ইউনিভার্সিটির জন্য আপনাকে কিন্তু স্কলারশিপ সেপারেটলি অ্যাপ্লিকেশন করা লাগে আপনার অফার আসার পরে। তো ওই স্কলারশিপের অ্যাপ্লিকেশনের জন্য কিছু ফ্যাক্টর থাকে, যে আপনি এই ফ্যাক্টরগুলোর উপরে ফোকাস করলে তারা আপনাকে স্কলারশিপ হায়ার চান্সেস দিতে পারে। নাম্বার 1 ফ্যাক্টর হতে পারে হচ্ছে আপনার পড়ালেখা শেষ করার পরে আপনার প্ল্যানিংটা কি, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2, আপনি কেমনে স্কলারশিপ পেলে ওই ইউনিভার্সিটিকে একটা প্রমোট করতে পারবেন। ওকে, হচ্ছে আপনি জব অপরচুনিটি দিয়ে আপনি কেমনে একটা ভালো জায়গায় গিয়ে আপনি ইউনিভার্সিটির একটা সুনাম তৈরি করতে পারবেন, রেপো ক্রিয়েট করতে পারবেন, দ্যাট ইজ নাম্বার 2 পয়েন্ট। নাম্বার 3 পয়েন্ট ইজ কেন এই স্কলারশিপটা আপনার জন্য জরুরি এবং কেন আপনি একজন স্কলারশিপ পেলে আপনার এডুকেশন করার চান্সেসটা আরো ইজিয়ার হয়ে আসবে। আচ্ছা, ওকে, এই 3টা পয়েন্ট যদি আপনি তাদেরকে প্রপারলি কমিউনিকেট করতে পারেন, ইউ ক্যান গেট দ্য ম্যাক্সিমাম স্কলারশিপ ইউনিভার্সিটি প্রোভাইডস। এখন এক একটা ইউনিভার্সিটিতে এক এক রকম স্কলারশিপ দিয়ে থাকে। তো স্বাভাবিক ম্যাক্সিমাম আপ টু 15,000, বাট কিছু ইউনিভার্সিটি আছে যারা ম্যাক্সিমাম আপ টু 5,000 স্কলারশিপ দেয়। সেটা ইউনিভার্সিটি ওয়াইজ আপনাকে করতে হবে। তার মানে ইনস্টিটিউট অ্যাপ্লাই করলেও পাবে না তা না, পাবে, exactly. বাট হচ্ছে যে মিনিমাম অ্যামাউন্ট হলেও তারা পাচ্ছে, যেহেতু ইনস্টিটিউটের টিউশন ফি এমনি তো কম আছে। এমনিতেই কম। রেঞ্জটা ভাই যদি একটু শেয়ার করতেন স্কলারশিপের রেঞ্জ, তো টিউশন ফিসের রেঞ্জ যদি আমি বলে থাকি, টিউশন ফিসের রেঞ্জ আপনার ইনস্টিটিউশনের ক্ষেত্রে নিউজিল্যান্ড ডলার্সে বললে ইটস অ্যাপ্রক্সিমেটলি 20 to 25,000 নিউজিল্যান্ড ডলার পার ইয়ার। ওকে, দিস ইজ জাস্ট দ্য টিউশন ফিস। এবং যদি আমি মাস্টার্সের ক্ষেত্রে বলি, আপনার টিউশন ফিস অ্যাপ্রক্সিমেটলি উইদাউট স্কলারশিপ 38 থেকে 55,000 নিউজিল্যান্ড ডলারের মধ্যে হয়ে থাকে। 38,000 নিউজিল্যান্ড ডলার তো 55,000 নিউজিল্যান্ড ডলারের মধ্যে স্কলারশিপটা হয়ে থাকে। এখন এটার উপরে যদি আপনি এটা টিউশন ফিস হয়ে থাকে, এটার উপরে যদি আপনি স্কলারশিপ পেয়ে থাকেন, দেন এখান থেকে আরো মাইনাস হবে। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, স্কলারশিপটা কিন্তু অনলি ফার্স্ট ইয়ারে দিয়ে থাকে। আচ্ছা, যদি আপনি ব্যাচেলর স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার সেকেন্ড আর থার্ড ইয়ারের যে স্কলারশিপের দরকার, এটা কিন্তু আপনার রেজাল্টের উপর বেস করবে এবং পরে আপনি ইউনিভার্সিটিকে চাইলে রিকোয়েস্ট করতে পারবেন আপনাকে ফাইন্যান্সিয়াল একটা ওয়েলবিং এর জন্য আপনাকে যাতে একটা স্কলারশিপ নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি সেগমেন্ট থেকে আপনাকে প্রোভাইড করে। যদি আপনি করেন, রেজাল্ট আপনার ভালো থাকে, আপনার ক্লাসের অবস্থা পজিশনিং ভালো থাকে, দেন অবভিয়াসলি পরে আপনি আরো স্কলারশিপ সিকিউর করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। আরও যে জিনিসটা এখন আমি একটু জানতে চাচ্ছি, মোস্ট ইম্পর্টেন্টলি ফাইন্যান্সিয়াল সাপোর্ট। সো নিউজিল্যান্ডে কি কোনো রেস্ট্রিকশন আছে যে আমার ফাইন্যান্সিয়াল স্পন্সর, যেহেতু আমাদের ব্যাচেলারের ক্ষেত্রে 3 ইয়ার্সের একটা কোর্স আছে, সো ফাইন্যান্সিয়াল স্পন্সর কে হতে পারবে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করার জন্য? সেটা কি প্যারেন্টস হতে হবে, ফার্স্ট ব্লাড, এই জিনিসটা একটু আমার সাথে ডিসকাস করুন। ওকে, সো স্পন্সরের ব্যাপারটা অবভিয়াসলি আপনার ফার্স্ট ব্লাড হলে ভালো। এখন ফার্স্ট ব্লাডের মধ্যে পড়ে কি বাবা মা, ভাই বোন, দাদা নাতি, এই কয়েকজন আপনার ফার্স্ট ব্লাডের আন্ডারে পড়ে। সো এখন লেটস সে কোনো একটা অ্যাপ্লিক্যান্ট তার ফার্স্ট ব্লাডের মধ্যে কারো এই ক্ষমতাটা হচ্ছে না যে সে ফাইন্যান্সিয়ালি তাকে সাপোর্ট দিতে পারতেছে, বাট লেটস সে তার বোনের হাজবেন্ড খুব ভালো একটা জব করতেছে, ওকে, সে
তাকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিতে পারতেছে। এখন কি হবে, এখন আমরা বোঝাবো আমার ফার্স্ট ইয়ারের এক্সপেন্সেসটা আমার ফ্যামিলি থেকে আমি পাচ্ছি, লেটস আমার বাবা মা আমি পাচ্ছি, আর আমার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের যে এক্সপেন্সেসটা এইটা আমার লেটস এ ব্রাদার ইন ল, ওকে, বা লেটস এ আমার মামাও হতে পারে, চাচাও হতে পারে, সে আমাকে স্পন্সর করতেছে, তার এরকম ফাইন্যান্সিয়াল একটা ইয়া আছে। সো সে চাইলে তখন তাকে, এটা এক্সেপশনাল কেসে, এটা নর্মালি আমরা সাজেস্ট করি না, বাট এক্সেপশনাল কেসে তারাও এলিজিবল হতে পারে একটা স্টুডেন্টের স্পন্সর হতে। বাট নর্মালি বেস্ট হয়ে থাকে আপনি যদি বাবা মার মধ্যে কাউকে দেখান, বাবা মা ভাই বোনের মধ্যে কাউকে দেখান, দ্যাট উড বি দ্য বেস্ট। যেমন আমার হতে পারে যে বাবা মা তো রিটায়ার বা এক্সপায়ার করেছেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা অন্য অপশন রাখতে পারি, বাট এক্স্যাক্টলি করা যাবে না এরকম কিছু না, বাট এরকম করা কিছু আমরা না। সাপোর্ট নিতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে যদি কেউ মাস্টার্সে যেতে চায় সেলফ ফান্ডেড হতে পারবে কিনা বা স্পাউস স্পন্সর করতে পারবে। অবভিয়াসলি ইয়েস, সেলফ ফান্ডেডও হতে পারবে, বাট সেলফ ফান্ডেড হলে একটা ফ্যাক্টর আছে। নর্মালি ধরেন আপনার যদি আমি মাস্টার্সের কথা বলি, হ্যাঁ, একটা ব্যাচেলর স্টুডেন্টের স্বাভাবিক সেলফ ফান্ডেড হওয়াটা প্র্যাকটিক্যাল না, বাট একটা মাস্টার্সের স্টুডেন্ট যদি আমি বলে থাকি, সে কিন্তু বাংলাদেশে অনেকদিন ধরে জব করে থাকতে পারে, জব করে কিন্তু তার পার্সোনাল একটা সেভিং হতে পারে। লেটস সে অনেক জায়গা থেকে, অনেক একটা বড় একটা কোম্পানি থেকে জব করছে, সে একটা যখন জব Profit share কোম্পানি ছেড়ে দিল বা কোম্পানি থেকে সে একটা প্রভিডেন্ট ফান্ড তার ক্লেম করছে, এইটার থেকে কিন্তু তার একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট সিকিউর রয়েছে। তো তখন চাইলে সে এই ফান্ডটাই কিন্তু দেখাইতে পারে সে তার সেলফ স্পন্সর হিসাবে। বাট ফ্যাক্টরটা হচ্ছে যেহেতু আপনার নিজের স্পন্সর, আপনি নিজেই, আপনি যেহেতু নিউজিল্যান্ড চলেই যাচ্ছেন, এখন আপনাকে তাহলে কি করতে হচ্ছে, আপনার তো স্পন্সর তাহলে আর কেউ নাই, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে টোটাল ফান্ডটা একবারে আপনার অ্যাকাউন্টে দেখাইতে হবে। দ্যাট ইজ আপনার 1.5 বছরের টিউশন ফিস যদি 1.5 বছরের মাস্টার্স হয়ে থাকে, এবং 1.5 বছরের লিভিং এক্সপেন্সেস এবং ইনিশিয়াল ট্রাভেল এক্সপেন্সেস। ওকে, এখানে হচ্ছে যে যদি এরকম হয় যে বাবা মা যদি এক্সপায়ার করেন, সেক্ষেত্রে ভাই বোনও নেই, হ্যাঁ, মানে কিছু স্পেসিফিক সিচুয়েশনে থাকে, ফাদার ইন ল বা মাদার ইন ল ওই সাইডের থেকে কি স্পন্সর করা যাবে? অবভিয়াসলি স্পন্সর করা মানে যাবে। কত পার্সেন্ট করলে বেটার হয়, মানে এটা কি পার্সেন্টেজ না, কোনো পার্সেন্টেজ ওয়াইজ কিছু না, জিনিসটা হচ্ছে কি আপনার যদি বাবা মার মধ্যে কেউ একজন ফাইন্যান্সিয়ালি পারতেছে না, বাট লেটস সে ইন লজের থেকে কেউ একজন পারতেছে, তখন জিনিসটা প্রপারলি এক্সপ্লেইন করতে হবে যে দেখেন আমার তো একটা এডুকেশনের ইচ্ছা আছে এবং আমার ইন লজ বলেছে আমাকে সাপোর্টটা দিবে, এবং তারা আমার ক্যারিয়ারের কথা চিন্তা করে তারা ভেবেছে যে না, আমার কাছে আই অ্যাম এলিজিবল ফর দ্যাট এডুকেশন, এবং আমি ওই এডুকেশনের থেকে আমি ভালো কিছু করতে পারবো, আমার ফ্যামিলিকে আমি একটা ভালো ফিডব্যাক দিতে পারবো। সো এটার জন্য তারা আমার পিছিয়ে একটা ইনভেস্টমেন্ট করতেছে। দ্য থট শুড বি লাইক দ্যাট। যখন তারা এভাবে চিন্তা করবে যে হ্যাঁ, এখানে তো একটা উইন উইন সিচুয়েশন, ইনলস তাকে যাকে স্পন্সর করছে সে ভালো একটা জব ম্যানেজ, ভালো পড়ালেখাটা ভালো কমপ্লিট করে ভালো একটা জব ম্যানেজ করে ইনলসকে আবার রিটার্নটা দিয়ে দিবে। করা যাবে, Obviously করা যাবে। ব্যারিয়ার থাকলো না আর কি। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা হচ্ছে যে যারা মাস্টার্স স্টুডেন্ট বা ব্যাচেলরের ক্ষেত্রে স্পাউস নিয়ে যাওয়ার একটা খুব কনফিউশন থাকে যে আমি কোন কোর্সে গেলে বা ব্যাচেলর আমি স্পাউস নিতে পারবো কিনা। মাস্টার্সে তো নেওয়াই যাচ্ছে, বাট ব্যাচেলরের ক্ষেত্রে স্পাউস নেওয়ার সিস্টেমটা কি বা এটা কি আচ্ছা, প্রসেসটা? ব্যাচেলরের ক্ষেত্রে স্পাউস নেওয়ার সিস্টেমটা একটু কমপ্লিকেটেড, বাট দ্য রুলস আর দ্য সেম অ্যাজ নর্মালি মাস্টার্স প্রোগ্রামের জন্য। খালি একটা জায়গায় ডিফারেন্সটা হচ্ছে ব্যাচেলরে যদি কেউ স্পাউস নিতে চায় তাকে অবভিয়াসলি গ্রিন লিস্ট জব এলিজিবল হয় এমন কোনো একটা কোর্সের মধ্যে এনলিস্টেড হতে হবে। সো গ্রিন লিস্টের মধ্যে আপনার অবভিয়াসলি কম্পিউটার সায়েন্সের মধ্যে আসে, আপনার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে আসে, আপনার হেলথ সায়েন্স ফ্যাক্টরসগুলো আসে, তারপরে আপনার টিচিং সাবজেক্টসগুলো আসে, আর বিজনেসের মধ্যে যদি বলি প্রফেশনাল অ্যাকাউন্টিং সাবজেক্ট আছে, বাট ব্যাচেলরের ক্ষেত্রে প্রফেশনাল অ্যাকাউন্টিং ডিরেক্ট হয়ে থাকে না। সো বিজনেসের মধ্যে কেমন কিছুই আপনার ডিরেক্ট ব্যাচেলরে নেই, বাট মাস্টার্সের মধ্যে আবার আছে। এছাড়া ব্যাচেলরের মধ্যে আপনার আইটি বলেছি আমি, এডুকেশন বলেছি, ইঞ্জিনিয়ারিং বলেছি, হেলথ সায়েন্স বলেছি, এই 4টা সাবজেক্ট খুব মানে গ্রিন লিস্ট ফ্যাক্টরের মধ্যে পড়ে। সো এইগুলোর মধ্যে স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, স্পাউস নিয়ে যেতে নিয়ে যাওয়া যাবে। তাহলে ফুল টাইম জব স্পাউস তো তাহলে অবভিয়াসলি পারমিশন পাচ্ছে। স্পাউস ফুল টাইম জবের অপশন। আরেকটা হচ্ছে যদি ব্যাচেলর স্টুডেন্ট যদি এলিজিবল না হয় কোনো কারণে, রেজাল্ট হোক বা ইংলিশ প্রফিসিয়েন্সির কারণে, সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট ডিপ্লোমা যেটাকে বলা হয়, সেক্ষেত্রে কি অ্যাপ্লাই করলে ভিসা রেশিও কেমন হবে বা ওখানে গিয়ে তারা কি পাথওয়ে প্রোগ্রাম দিয়ে যাচ্ছে, পরবর্তী ব্যাচেলর করতে পারবে কিনা, এইটা জিনিসটা একটু মানে আমাদের কনফিউশন থাকে যে আমি আসলে যদি পাথওয়ে প্রোগ্রাম দিয়ে যাই আমি মাস্টার্স ব্যাচেলরটা কখন করব, বা আমি এখানে ডিপ্লোমাটা আমার কয় মাসের হবে বা কয় বছরের হবে, এই জিনিসটা। সো নর্মালি ডিপ্লোমাটা আমরা খুব বেশি একটা প্রমোট করতে চাই না, বিকজ ডিপ্লোমার মধ্যে একটা ইমিগ্রেশনেরও একটা নেগেটিভ ইম্প্যাক্ট থাকে। বাট লেটস সে আপনি একজন স্টুডেন্ট হিসাবে আপনি লেভেল 5 একটা ডিপ্লোমা করতে যাচ্ছেন, এখন আপনার এক্সপেকটেশন কি হতে পারে? আমার হাই স্কোর উঠে নেই দেখে আমি যাচ্ছি,
দ্যাট ইজ নট আ ভ্যালিড পয়েন্ট। ইমিগ্রেশন সেটাকে অ্যাকসেপ্ট করবে না। ইমিগ্রেশন কি অ্যাকসেপ্ট করবে? আমি আমার ফাউন্ডেশন বিল্ড করতে যাচ্ছি। আচ্ছা যেহেতু আমি বাংলাদেশের একটা ব্যাকগ্রাউন্ড থেকে আমি একটা ফরেন ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি এবং এডুকেশন সিস্টেমের অনেক ডিফারেন্স আছে একটা থার্ড ওয়ার্ল্ড এবং একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যে। আমি যাতে ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ব্যাচেলর এডুকেশনটা কোপ করতে পারি, এটার জন্য আমি ওদের ফাউন্ডেশন থেকে স্টার্ট করতেছি। আমার রুটসটা যদি স্ট্রং হয়, আমার গাছটা কিন্তু ভালো মতো, রাইট? সো এই জিনিসটা যদি আপনি প্রপারলি কনভে করতে পারেন লেভেল 5-এও আপনার ভিসা হবে, বাট স্টিল উই সাজেস্ট ডোন্ট apply for level 5, give a new IELTS or give a new PT score, build your English proficiency, then go for that bachelor education, because level 5-এ আপনি যদি ইংলিশ প্রফিসিয়েন্সি উইক থাকে, আপনি এমনিতেও নিউজিল্যান্ডে গিয়ে পার্ট টাইম জবটা সিকিউর করতে কষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা। সো এই রিস্কটা না নেওয়া ইংলিশ প্রফিসিয়েন্সিটা যদি কম হতো, মানে ধরলাম আমি ইংলিশ প্রফিসিয়েন্সি মিট করছি, বাট আমার তো জিপিএটা তো আসলে ইমপ্রুভ করা পসিবল না, এটা সেক্ষেত্রে তো ডিপ্লোমা সেক্ষেত্রে ইয়েস, সেক্ষেত্রে ইয়েস, এটা এক্সকিউজ দেখাতে পাচ্ছি বা আমার একটা রিজন আছে যে আমি এই কারণে আমি ডিপ্লোমা কোর্সটা চুজ ডিপ্লোমা করছি। করছি এক্স্যাক্টলি। আর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার ক্ষেত্রে কি ব্যাপারটা সেম? অলমোস্ট সিমিলার, ইয়েস। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার ক্ষেত্রে জিনিসটা কি হয় যে দেখেন, মাস্টার্সের আগে দুই টাইপের ডিপ্লোমা, একটা হচ্ছে গ্র্যাজুয়েট ডিপ্লোমা, একটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা। সো গ্র্যাজুয়েট ডিপ্লোমাটা কোন ক্ষেত্রে? গ্র্যাজুয়েট ডিপ্লোমাটা সেই ক্ষেত্রে যখন আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি স্কোরটা কম থাকে। আচ্ছা। আর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাটা কোন ক্ষেত্রে? পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাটা হচ্ছে যখন আপনার একাডেমিক রেজাল্টসটা কম থাকে, কম। আপনি ডিরেক্ট একাডেমিক্যালি মিট করতেছেন না, এজন্য আপনাকে ইউনিভার্সিটি পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করতে হবে। আর যদি আপনি ডিরেক্ট ইংলিশ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট মিট করতেছেন না, তাহলে আপনি মাস্টার্সে পারতেছেন, আপনি কি করতেছেন? গ্র্যাজুয়েট ডিপ্লোমাতে অ্যাপ্লাই করতেছেন। সো ভিসার ইস্যু এখানে যথেষ্ট ভালো। একটা গ্র্যাজুয়েট ডিপ্লোমা স্টুডেন্টকে যেটা আমরা সাজেস্ট করি, তার প্ল্যানিং দেখাইতে হবে। সে গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা হোয়াট এভার ইট ইজ শেষ করার পরে সে যাতে মাস্টার্সটা কমপ্লিট করে, তাকে ইন্টেনশনে এটা থাকতে হবে যে একবারে সে যখন পিএসডব্লিউটা ক্লেম করবে, সেটা যাতে সে মাস্টার্স কমপ্লিট করার পরেই সে পিএসডব্লিউটা ক্লেম করে, এর আগে যাতে সে পিএসডব্লিউটা ক্লেম না করে। বিকজ একটা গ্র্যাজুয়েট ডিপ্লোমা স্টুডেন্ট যদি গ্রিন লিস্টেড না হয়ে থাকে, সে কিন্তু অনলি 6 মাসের পিএসডব্লিউ পায়। মানে যে ডিউরেশনটা হচ্ছে গ্র্যাজুয়েট ডিপ্লোমার জন্য যেটা আরো কম হয়। নরমালি যদি আপনি গ্রিন লিস্ট প্রোগ্রামে যান, তাহলে আপনার 1 ইয়ারের ডিউরেশন পাবে পিএসডব্লিউ। বাট যদি আপনি নন গ্রিন লিস্টে যান, লেটস সে বিজনেস সাবজেক্টে গেছেন, তাহলে কিন্তু আপনি অনলি 6 মাসের একটা পিএসডব্লিউ পিরিয়ড পাবেন। এবং নিউজিল্যান্ডে পিএসডব্লিউ ক্লেম করার চান্স কিন্তু অনলি একবার। সো যেহেতু আপনি একবারই ক্লেম করতে পারতেছেন, উই সাজেস্ট একবারে মাস্টার্স কমপ্লিট করে 3 বছরের একটা ক্লেম করেন। ওকে, ঠিক আছে। তাহলে মানে যতটুকু বুঝলাম যে এখানে আসলে কিছু কিছু ব্যারিয়ার যেগুলো আমরা ভাবতাম যে আসলে নিউজিল্যান্ডে ফাইন্যান্সিয়ালি বা হচ্ছে যে কোন কোর্সে গেলে আমার জন্য সুবিধা হবে, এরকম কোনো রেস্ট্রিকশনই নেই, বাট প্রপারলি এক্সপ্লেন করতে হয়। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা মানে ভিসাটা মূলত কয় মাসের জন্য পাওয়া যায় বা কত বছরের জন্য দিয়ে থাকে, সেটা হতে পারে ব্যাচেলরের জন্য বা মাস্টার্সের জন্য? সো নরমালি তারা ম্যাক্সিমাম যে ভিসার আপনাকে দিয়ে থাকে, দ্যাট ইজ আপনার ফুল ডিউরেশন কোর্সের। বাট এখানে একটা সেক্টর আছে যেটা আপনাকে মিট করতে হবে, দ্যাট ইজ আপনার টিউশন ফিস। এখন আপনি যদি 1 বছরের টিউশন ফিস পে করেন ভিসা হওয়ার পরে, তাহলে ওরা আপনাকে 1 বছরের ভিসা দিবে। আচ্ছা। লেটস সে আপনি ব্যাচেলরে যাচ্ছেন, আপনার কাছে ফান্ডিং আছে, আপনি একবারে 3 ইয়ার্স এর ভিসা পে, ভিসার পরে টিউশন ফিস পে করে দিচ্ছেন। নিউজিল্যান্ড ইংলিশে আপনাকে একবারে 3 বছরের ভিসা দিবে। সো এটা ডিপেন্ড করে আপনি কতটুকু পে করতেছেন। এবং আরেকটা চিন্তা স্টুডেন্টদের থাকে, আমি ফার্স্ট ইয়ারে না হয় এখান থেকে ভিসা নিয়ে গেলাম, সেকেন্ড ইয়ারে কি আমাকে আবার সেম এত কিছু করতে হবে, ডকুমেন্টেশন, এত ব্যাংক, এত কিছু সবকিছু করে আমাকে কি আবার নতুন করে ভিসা অ্যাপ্লাই করতে হবে? জিনিসটা পার্শিয়ালি ট্রু, জিনিসটা পার্শিয়ালি রং। কেন রং? বিকজ তখন না আপনাকে আর আপনার টিউশন ফিসটা ব্যাংকে দেখাইতে হয় না। আচ্ছা। কারণ আপনি তো সেমিস্টার শুরু হওয়ার আগে আপনি তো আপনার টিউশন ফিসটা পে করে দিচ্ছেন, রাইট? ওই যে সেকেন্ড ইয়ারটা শুরু হওয়ার আগে আপনি তো টিউশন ফিস পে করতেছেন, তাহলে আপনাকে তো টিউশন ফিসটা দেখানো লাগতেছে। আপনার যেটা দেখানো লাগতেছে অনলি ইওর লিভিং এক্সপেন্সেস, এন্ড দ্যাট ইজ $20,000 নিউজিল্যান্ড ডলার, মানে অ্যাপ্রক্সিমেটলি রাফলি 14-15 লাখ টাকার মতন আপনার ব্যাংকে আছে। এটা আপনার বাংলাদেশের স্পন্সরও হতে পারে, তার ব্যাংকে আছে। এবং ওইটার যে আবার 3 মান্থসের ম্যাচুরিটি লাগবে এরকম কিছু না। ওখানে আপনার উইদাউট এনি ম্যাচুরিটি আপনি দেখলাম আপনার 15 লাখ ব্যাকআপ আছে, এটাতে আপনি ভিসাটা রিনিউ করে ফেললেন, এন্ড উইথ ইওর রিসিপ্ট আপনি ইউনিভার্সিটিকে যে পে করছেন সেকেন্ড ইয়ার, এটা দিয়ে আপনি আপনার ভিসা রিনিউ। আচ্ছা, আমরা ভিসা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা ফান্ডিং যে ম্যাচুরিটি অনেকে ব্যাপারটা থাকে, আর দুইটা কোশ্চেন সেটা আমি মোস্ট ইম্পর্টেন্টলি, যেটা হচ্ছে যে ব্যাংকের কোনো রেস্ট্রিকশন আছে কিনা, পাশাপাশি আমি কত ম্যাচুরিটি দেখালে ভিসাটা আমার সেফ সাইডে থাকবে। সো নাম্বার 1, ব্যাংকের কোনো রেস্ট্রিকশন আছে নাকি? নিউজিল্যান্ডে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো ব্যাংকেরই কোনো রেস্ট্রিকশনস নাই। সো এটা নিয়ে নো ওয়ারিজ, আপনি যে কোনো ব্যাংক থেকে, বাট এটা অবভিয়াসলি কোনো ব্যাংকিং ইনস্টিটিউশন হতে হবে, কমার্শিয়াল ব্যাংক। ইয়েস, এটা যাতে কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না হয়ে থাকে। লেটস সে কোনো একটা আপনার আইএফআইসি না,
লঙ্কা বাংলা ফাইন্যান্স, ফাইন্যান্স যারা কোনো ফাইন্যান্স কোম্পানির স্টেটমেন্ট দিয়ে কিন্তু আপনার নিউজিল্যান্ড অ্যাকসেপ্ট করবে না। জাস্ট কমার্শিয়াল ব্যাংক, জাস্ট কমার্শিয়াল ব্যাংকগুলো যেগুলো লিস্টেড ব্যাংকিং কোম্পানি বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে পড়ে, অনলি তাদের ব্যাংকিং স্টেটমেন্টসগুলো নিউজিল্যান্ড গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে। ম্যাচুরিটি ভাবে কতদিনে থাকে? ম্যাচুরিটির কথা যদি বলি, মিনিমাম আমরা সাজেস্ট করি আপনার যাতে 3 মান্থসের ব্যাংকের ম্যাচুরিটি থাকে। মিনিমাম লেটস সে যদি আপনার ব্যাংকের ম্যাচুরিটি না থাকে, আপনার যাতে সোর্সটা খুবই ক্লিয়ার হয়। দেখেন, আপনি 3 মাসের ম্যাচুরিটি থাকলেও আপনার সোর্স দেখাতে হবে, 3 মাসের না থাকলেও আপনাকে সোর্স দেখাতে হবে। বাট 3 মাসের না থাকলে রিফিউজালের রেটটা একটু বেশি থাকে। আচ্ছা, বেশি কেন থাকে? কারণ ওই ফান্ডটা না একটা, এটা যে লেজিট ফান্ড এটা প্রুফ করাটা টাফ। বাট লেটস সে আপনি একটা প্রভিডেন্ট ফান্ড ভেঙে, আপনার প্রভিডেন্ট ফান্ডটা লেজিট, আপনার ব্যাংকের ডকুমেন্ট আছে, আপনি দেখাচ্ছেন আপনার প্রভিডেন্ট ফান্ডটা আপনি লিকুইড করছেন, লিকুইড করে এখন আপনি ভিসা অ্যাপ্লাই করতেছেন, আপনি লিকুইড করছেন লেটস সে 1 উইক। তার মানে কি, এটা কিন্তু আপনি টোটালটাই লেজিট ক্যাশ। আগে কিন্তু এটা প্রভিডেন্ট ফান্ড আকারে ছিল। তো ওইখান থেকে আপনি এখন এফডিআর বা সেভিংস করছেন, পরে আপনি 1 উইকের মধ্যে ভিসা সাবমিট করছেন, দ্যাট ইজ ফাইন। ওকে। কারণ প্রভিডেন্ট ফান্ড অনেকদিন ধরে আছে, সো ওটার ম্যাচুরিটি অনেক বছরে, যার কারণে আমি এটা ভেঙে মানে ওটা দিয়ে আমি করতে পারবো, এটা তো এক্স্যাক্টলি, ইটস লিগাল, ইটস এ লিগাল রক। ওকে। বাট যখন আপনি দেখাচ্ছেন আপনি একটা ল্যান্ড সেল করছেন এবং 1 সপ্তাহের মধ্যে মনে করেন আপনি ভিসা সাবমিট করতেছেন, দ্যাট মানি ইজ নট ভেরি মাচ অ্যাকসেপ্টেবল, বিকজ আপনি অ্যাকচুয়ালি ল্যান্ড সেলটা করছেন নাকি করেন নাই, নো ওয়ান নোস। নিউজিল্যান্ড গভর্নমেন্ট কিন্তু এখানে এসে আপনাকে চেকও করতে পারতেছেন, তো তখন তারা নেগেটিভ চিন্তাটাই বেশি করে। ওকে। সো এই জন্য আমরা সাজেস্ট করি 3 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট ম্যাচুরিটি রাখাটা বেস্ট। ওকে, মানে এক্সপ্লেনেশন দেওয়াটাও ইজি হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, এক্ষেত্রে যদি মাস্টার্সে যারা হচ্ছে স্পাউস এবং ডিপেন্ডেন্ট যারা নিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তারা কতটুকু ফান্ড শো করলে বেটার? মানে যেহেতু হচ্ছে 3 জন হোক বা হচ্ছে 4 জন হোক, মানে ম্যাক্সিমাম কতটুকু অ্যামাউন্টটা দেখলে তার হচ্ছে ভিসা ওভারঅল, যেহেতু স্পাউস এবং ডিপেন্ডেন্ট শুধু লিভিং কস্টে শো করবে, তো সেক্ষেত্রে কতটুকু ফান্ড তারা অ্যাভেল করলে বেটার? So what we suggest is per dependent 10 lakhs করে দেখা, ওকে। that is more than enough. ওকে। But what is the New Zealand immigration data rules? New Zealand immigration data rules হচ্ছে আপনি 5 lakhs থাকলেই হয়, আচ্ছা। বাট আমাদের সাজেশন 10 lakhs। কেন? বিকজ 5 lakhs আপনি লিভিং গেল, লেটস সে ইউ ফেস এনি এমার্জেন্সি, তখন আপনি ব্যাকআপটা কই পাবেন? আচ্ছা। ওই বাকি যে 5 লাখ, ওই 5 লাখটা হচ্ছে আপনার ব্যাকআপ। আচ্ছা। আপনার স্পাউস হিসাবে বা আপনার চাইল্ড হিসাবে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে, ওই অ্যাক্সিডেন্টের ব্যাকআপ হচ্ছে আপনার আরো 5 lakhs। সো দ্যাট ইজ হাউ ইউ এক্সপ্লেইন। এবং আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, অনেকেই এই জিনিসটা মিস্টেক করে থাকে, স্পন্সর যে মানে স্পাউস যে হয়ে থাকে, ওনার স্পন্সর কিন্তু উনি নিজেই দেখানো বেটার। আচ্ছা। লেটস সে স্পাউস, যে মানুষটা স্পাউস এবং যে মেইন অ্যাপ্লিকেন্ট, এবং তাদের কিন্তু একই ব্যাংকে টাকাটা না দেখানোই বেস্ট। আচ্ছা। যে মেইন অ্যাপ্লিকেন্ট তার জন্য একটা টোটাল অ্যামাউন্ট থাকবে, ওখান থেকে স্পাউসের কাছে কিছু যাবে, But সেপারেটলি ওনার কাছেও অ্যাভেল করা থাকতে হবে। স্পাউসের কাছে যাতে সেপারেট নিজের নামে ওকে। অথবা যে মেইন অ্যাপ্লিকেন্ট তার নামে চলবে, বাট আমি সাজেস্ট করি হচ্ছে স্পাউসের নিজের নামে ইন্ডিভিজুয়ালি রাখাটা ইন্ডিভিজুয়ালি safe। একটা অ্যাকাউন্ট রাখা সেফ। ওকে। বিকজ ইমিগ্রেশন অনেক সময় আস করে যে এটা তুমি কি রেডিলি অ্যাভেল করতে পারবা, তখন আবার জিনিসটা ইজি হয়ে যায় যদি এটা স্পাউসের নিজের নামে থেকে থাকে। আচ্ছা, আর এখন ফান্ডে যে ব্যাপারগুলো, আমরা তো মোস্টলি যেটা হয় ফিক্সড ডিপোজিট অথবা সেভিংস আমরা ট্রাভেল করি, সঞ্চয়পত্র টার্মটা শুধুমাত্র বাংলাদেশেই আমরা কমন প্র্যাকটিস আর কি, সেটা নিউজিল্যান্ড অ্যাকসেপ্টেড কি? কারণ আমাদের বাংলাদেশে অনেকেই বা বেশিরভাগ বাবা মার কাছে সঞ্চয়পত্রটাই অনেক বছর থেকে রাখা, সেটা দিয়ে অ্যাপ্লাই করা যাবে কি? ইয়েস। সো সঞ্চয়পত্রটা তারা লিকুইড ফান্ড হিসাবে অ্যাকসেপ্ট করে না, আচ্ছা। বাট সঞ্চয়পত্রটা আপনাকে কিন্তু তারা প্ল্যানিং হিসাবে অ্যাকসেপ্ট করতেছে। আমরা কি সাজেস্ট করি যে আপনি কিন্তু 1 বছরের টিউশন ফিস, 1 বছরের লিভিং এবং ইনিশিয়াল ট্রাভেল এক্সপেন্সেস দেখাইলেই কিন্তু আপনি ভিসার জন্য দাঁড়াতে পারতেছেন। বাট আপনার যে ফলোইং ইয়ারের প্ল্যান দেখাতে হয়, আপনার সেকেন্ড ইয়ারের টিউশন ফিস কোত্থেকে আসবে, থার্ড ইয়ারের টিউশন ফিস কোত্থেকে আসবে, তখন আপনি চাইলে কিন্তু সঞ্চয়পত্রটা দেখাতে পারতেছেন। আপনার সঞ্চয়পত্রতে লেটস সে 25 লাখ টাকা আছে, এটা দিয়ে আপনার সেকেন্ড ইয়ারের আপনার টিউশন ফিস আপনার ম্যানেজ হয়ে যাচ্ছে, এটা তখন আপনি ব্রেক করে আপনি এটা আপনার টিউশন ফিজের উপরে কাজে লাগাবেন, দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। সো সঞ্চয়পত্র ওই ক্ষেত্রেগুলোতে আপনি ইউজ করতে পারবেন, বাট লিকুইড ফান্ডসের ক্ষেত্রে আই উইল সাজেস্ট সঞ্চয়পত্রটা ভেঙে আপনি একটা এফডিআর করে আপনি ভিসা সাবমিট করেন। মানে এটা যদি আমি বলি ব্যাকআপ হিসেবে রাখা যায়, দ্যাট মিনস আমার কাছে এক্সট্রা অ্যামাউন্ট যদি থাকে সেটা আমি সঞ্চয়পত্র হিসেবেও দেখাতে পারবো, বাট এটা অ্যাকসেপ্টেবল, মানে এটা অ্যাকসেপ্টেড না এরকম কিছু না, সো এটা আমি নিউজিল্যান্ডে এটা দিয়েও অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমরা ভিসার যে অ্যাপ্লিকেশনের যেটা টাইম লাইন, যে আমাদের ইনটেক শুরু হওয়ার কত মাস আগে করাটা বেটার করি, কারণ যেহেতু এখন সময় লাগছে, ডিসিশন আসতে কতদিন সময় লাগে এবং কতদিন আগে অ্যাপ্লাই করাটা সেফ? সো নিউজিল্যান্ড ইমিগ্রেশন যেটা বলতেছে এখন কারেন্টলি, তাদের কারেন্ট টার্ন অ্যারাউন্ড টাইম ফর ভিসা ডিসিশন ইজ 10 উইকস, দ্যাট ইজ অলমোস্ট 2.5 months। সো ইন সাম কেসেস তারা দেখা যায় 1.5 মাসের মধ্যে ভিসা ডিসিশন দিয়ে দেয়,
বাট আমরা একটা স্টুডেন্টকে সাজেস্ট করি মিনিমাম হলে আপনি 2 মাস হাতে ধরে থাকবো। সো 2 মাস আগে আপনাকে মিনিমাম হলে ভিসা সাবমিট করতে হবে। সো 2 মাস মানে কিন্তু 60 ওয়ার্কিং ডেজ, নট আপনার 7 ডেজ আ উইক। এটা কিন্তু 5 ডেজ আ উইক এরকম করে আপনি ক্যালকুলেশন করতে হবে। দ্যাট ইজ আপনার অলমোস্ট দেখা যায় 3 মাস চলেই আসে ওখানে। সো আপনি কিন্তু মিনিমাম দেখা যাবে আপনাকে 3 মাস আগে যদি আপনি ভিসা সাবমিট করেন তাহলে আপনি রিল্যাক্স ভাবে ভিসাটা টাইম মতন পেয়ে যাচ্ছেন। সো আপনাকে মাথায় এটাও রাখতে হবে, আপনার যেদিন থেকে নিউজিল্যান্ড যাওয়ার প্ল্যান করছেন, আপনার যেদিন আপনার ফার্স্ট অ্যাপ্লিকেশন প্লেস করছেন কোনো ইউনিভার্সিটিতে, সেদিনই যাতে আপনার ব্যাংকটা আপনি রেডি করে ফেলেন। ওকে, ম্যাচুরিটি থাকলো এক্স্যাক্টলি আপনার ওইখান থেকে 3 মান্থসের আপনার ব্যাংকের ম্যাচুরিটিটা হয়ে গেল, আপনার অফার রেডি হয়ে গেল, আপনার ডকুমেন্টস রেডি হয়ে গেল। ব্যাংক ম্যাচুরিটি হওয়ার 3 মান্থস পরে এবং ক্লাস স্টার্টের 3 মান্থস আগে আপনি ভিসা সাবমিটটা করতেছেন। সো টোটাল ডিউরেশনটা 6 মান্থস, 3 মান্থস আপনার ব্যাংক ম্যাচুরিটি আর 3 মান্থস আপনার ভিসা ডিসিশন টার্ন অ্যারাউন্ড। ওকে, আচ্ছা, বেবি এবং মানে স্পাউস এবং ডিপেন্ডেন্ট যারা আছে তার কি একসাথে অ্যাপ্লিকেশন করতে হবে নাকি হচ্ছে এটা এআইপি আসার পরে অ্যাপ্লিকেশন করাটা বেটার? একসাথে অ্যাপ্লাই করা যায়, চায় না যে তা না, এটা অবভিয়াসলি অনেকেই চায় একসাথে অ্যাপ্লাই করতে, বাট আমরা এটাকে সাজেস্ট করি না। বিকজ ইমিগ্রেশন চাকে যে যখন একটা স্টুডেন্টের আন্ডারে এত মানুষ যাচ্ছে তাদেরকে আসলেই ফাইন্যান্সিয়ালি স্ট্যাবলিশ নাকি, তারা কি ওই মানে ফাইন্যান্সিয়ালি তারা কি 3 জন বা 4 জন ওখানে কি তারা সেটেল হতে পারতেছে নাকি, তারা ফাইন্যান্সিয়ালি লেটসে স্পাউস আর বেবির জন্য তার যে এক্সট্রা কস্টিংটা যাচ্ছে এইটা কি স্টুডেন্টের এডুকেশন ফাইন্যান্সে ইম্প্যাক্ট করতেছে নাকি নেগেটিভলি। সো এইভাবে চিন্তা করে দেখলে অনেক সময় কি হয়, ইমিগ্রেশন স্টুডেন্টকেও রিফিউজ করে। আচ্ছা, সো রিস্ক ফ্যাক্টরটা অনেক হাই থাকে। বাট আপনি যদি ফাইন্যান্সিয়ালি অনেক ওয়েলবিং হয়ে থাকেন দেন ইটস ফাইন, অ্যাপ্লাই টুগেদার। বাট আপনি যদি মনে করেন যে আপনার ফাইন্যান্সটা নিয়ে একটু স্ট্রিক্টলি কিছু রেগুলেটরস আছে, তাহলে আমি সাজেস্ট করবো আগে স্টুডেন্ট অ্যাপ্লাই করবে, স্টুডেন্টের এআইপি আসার পরেই স্পাউস এবং বেবির ভিসা অ্যাপ্লিকেশনটা করা। ওইটা করলে হয়তো সেফ সবচেয়ে বেশি, মানে Obviously, স্টেবল yes. থাকলেও সেফ। আর কতদিন সময় লাগে স্পাউস এবং বেবিটা ডিসিশন? মিনিমাম যদি বলি 10 ওয়ার্কিং ডেজ, ম্যাক্সিমাম যদি বলি আপ টু 30 ওয়ার্কিং ডেজ। 30 বছর। ওকে, সো আমরা একদম শেষের দিকে। জাস্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে যারা এখান থেকে চলে যাচ্ছে বা আমরা নিউজিল্যান্ডে সাকসেসফুলি ওখানে স্টাডি করার জন্য যাচ্ছি, ওখানে যাওয়ার পর যে ভিসা এক্সটেনশনের যে একটা ব্যাপার থাকে যে আমি কিভাবে করবো বা এটা অটোমেটিক্যালি হবে কিনা, যেটা প্রিভিয়াসলি আপনি ডিসকাস করেছেন, আমি চাচ্ছি এটা একটু ডিক্লেয়ার করার জন্য যে হ্যাঁ ওখানকার ওয়েটা কি, যে আমি ওখানে গিয়ে কিভাবে এক্সটেন্ড করছি বা এটা অটোমেটিক্যালি কিভাবে এটা এক্সটেন্ড হয়ে যাবে পিএসডব্লিউ। সো একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, দ্যাট ইজ আ ভেরি গুড কোশ্চেন অ্যাকচুয়ালি উই হ্যাভ কাম অ্যারাউন্ড। রিয়েলমি যে অ্যাকাউন্টটা হয় না, জি, রিয়েলমি অ্যাকাউন্ট কিন্তু সবসময় স্টুডেন্টের নামেই হতে হবে। সো আপনি কিন্তু কখনোই রিয়েলমি অ্যাকাউন্ট একটা স্টুডেন্টের নামে ছাড়া অন্য কারো নামে করলে হবে, বিকজ ওই রিয়েলমি অ্যাকাউন্ট দিয়ে একটা স্টুডেন্ট কিন্তু তার ভিসা রিনিউ করবে, ওই রিয়েলমি অ্যাকাউন্ট দিয়ে কিন্তু সে তার পিএসডব্লিউ ক্লেম করবে। আচ্ছা, তো রিয়েলমির অ্যাকাউন্ট অ্যাক্সেস কিন্তু যে অ্যাপ্লিকেন্ট তার কাছে সারা জীবন থাকতে হবে, এবং সে যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে এই রিয়েলমির অ্যাকাউন্টের থ্রুতেই হবে। এই সেম আইডি সেম পাসওয়ার্ড আপনার কিন্তু সারা জীবন নিউজিল্যান্ডে কাজে লাগতেছে। সো রিয়েলমি অ্যাকাউন্টে আপনি লেটসে ফার্স্ট ইয়ারের ভিসা আপনি শেষের দিকে চলে আসছেন, কারণ আপনাকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। সো ফার্স্ট ইয়ারে আপনি যেভাবে অ্যাপ্লাই করছেন সেকেন্ড ইয়ারেও আপনার তাহলে ভিসা এক্সটেনশন করবেন ওই রিয়েলমি অ্যাকাউন্ট থেকেই। আচ্ছা, স্টুডেন্ট ভিসা দিবেন, আপনি আগে নিউজিল্যান্ডে ছিলেন, নিউজিল্যান্ডে 1 বছর কমপ্লিট করছেন, এখন আপনি সেকেন্ড ইয়ারে যাচ্ছেন, ওখানে আপনার খালি ফাইন্যান্সটা দেখাইতে হবে খালি সেকেন্ড ইয়ারের জন্য এবং অনলি ইওর লিভিং এক্সপেন্সেস। নাথিং, মানে এর চেয়ে Nothing বেশি else. কোনো ডকুমেন্টসের ঝামেলা নেই। জাস্ট documentation যেহেতু নেই। আমরা রিয়েলমি অ্যাকাউন্ট হ্যান্ড ওভার করছি বা স্টুডেন্টের কাছে সেটা থাকছেই, তো এক্স্যাক্টলি তারা নিজে নিজেই এটা করতে পারবে। নিজেরাই করতে পারবে। Easiest যদি way. আপনাদেরও সাপোর্ট লাগে আপনারাও করতে পারবেন, আমরাও আছি, আমরা আপনাদেরকে হেল্প করে দিতে পারবো। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যারা স্পাউস বেবি যাচ্ছে, মানে নিউজিল্যান্ড সবার মানে হাইটা এই কারণে যে এখন বাচ্চারা হচ্ছে যে ফ্রি অফ কস্টে পড়াশোনা করছে, এটা কতটুকু সো ফ্রি অফ কস্টিং বলতে কি, তাদের একটা অ্যাডমিশনস ফিস থাকে, অ্যাট লিস্ট? হ্যাঁ একটা অ্যাডমিশন ফিস থাকে, এবং এটা অবভিয়াসলি গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে, পাবলিকলি রান ইনস্টিটিউশনসগুলোতে। প্রাইভেট যদি কেউ পড়তে চায় তখন তো অবভিয়াসলি তার কস্টিং লাগবে, বাট যদি কেউ পাবলিকলি পড়তে চায় এবং ওই স্টুডেন্টটা মনে করেন তার বাবা বা মা দুইজনের একজন কেউ স্টুডেন্ট ভিসায় আছে অথবা লেটস সে স্পাউস ওয়ার্কিং ভিসায় আছে, তাদের আন্ডারে তার ছেলেরা নিউজিল্যান্ডের গভর্নমেন্ট থেকে টিউশন ফিস ওয়েভার পেয়েছে। এই ওয়েভারটা কি, এটা হচ্ছে যে আমরা মান্থলি একটা টিউশন ফিস পে করি না, এই মান্থলি টিউশন ফিসটা ওয়েভার হয়েছে, বাট আপনার ইনিশিয়াল একটা অ্যাডমিশন কস্টিং থাকে, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি 300 to 500, ম্যাক্সিমাম 500, মিনিমাম যদি বলি ইট কামস অ্যারাউন্ড 300 নিউজিল্যান্ড ডলারের মধ্যে, বাংলা টাকায় রাফলি আপনার
25 থেকে 35,000 টাকার মতন লাগে। এটা দিয়ে আপনি 1 বছরের জাস্ট জন্য কভার, অ্যাডমিশন কস্ট, জাস্ট আর কোনো টিউশন ফি দিতে কোনো হচ্ছে টিউশন ফি দিতে হচ্ছে না। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আমাদের হোপফুলি এই পডকাস্টটা আমাদের খুবই হেল্পফুল ছিল, অনেক ইনফরমেটিভ ছিল, যেহেতু আমরা নিউজিল্যান্ডে সবাই খুব আগ্রহের সাথে মুভ করছি। সো হোপফুলি এই পডকাস্টটা সবারই কাজে আসবে ইন ফিউচার। সো থ্যাংক ইউ সো মাচ ভাই ফর দ্য পডকাস্ট, and thank you so much for your time. থ্যাংক ইউ।